এইবার বাবার বাড়ি আসছি, অনেক দিন হয়ে গেছে, কিছুদিনের মধ্যে চলে যাব, কিন্তু আমার মেজো আপু আমাদের সাথে একবারও দেখা করতে আসেনি। যখনই বাবার বাড়ি আসি আমার সাথে দেখা করার জন্য আমার মেজো আপু 2-3 বার আসে, আবার চলে যাবার আগেও আসে, কিন্তু এইবার একবারও কেন আসলো না বুঝতে পারলাম না। একদিনের মধ্যে চলে যাব, প্রচন্ড পরিমাণে মন খারাপ ছিল, এই জন্য ফোন দিয়ে ফাইনালি আমার ভাগ্নিকে আসতে বললাম, অন্তত ভাগ্নির সাথে একটু দেখা। আমার ভাগ্নিকে অনেক রিকোয়েস্ট করার পরে ও আমাদের বাড়িতে আসতে আজকে সকালবেলা। তো বিকেলবেলা হচ্ছে ওরে নিয়ে আমরা একটু চকের মধ্যে ঘুরতে গেলাম। আমাকে বলতেছিল চলো খালামণি আমরা একটু হেঁটে আসি রাস্তা দিয়ে, কিন্তু কোথায় বা হাঁটতে যাব, গ্রামের বাড়িতে তেমন হাঁটার কোনো জায়গায় নেই, রাস্তাঘাট আর চক বিল এগুলা ছাড়া গ্রামের বাড়িতে ঘুরতে যাওয়ার মতো কোনো জায়গাও থাকে না। তো এই জন্য ভাবলাম চলো চকের ভিতরে যেহেতু এখনো সর্ষে ফুল আছে ওইখানে যাই আমরা একটু ঘুরে আসি। পানি শুকিয়ে গেছে, একটু কাদা কাদা ভাব, ওইখান দিয়ে হচ্ছে কিছু কলা গাছ রেখে দিছে পারাপার হওয়ার জন্য, মানে চকের থেকে যাতে বাড়িতে যেতে পারে খুব অল্প সময়ের মধ্যে। তো ওইখান দিয়ে হচ্ছে আমরা পার হয়ে গেলাম। ছেলেকে নিয়ে পার হইতে পারতেছিলাম না, এই জন্য আমার ভাগ্নি আমার ছেলেকে কোলে করে পার করছে, আর হচ্ছে আমি পিছনে পিছনে একা একা আর কি পার হয়ে আসছি। আমি কেমন যেন একটু হাঁটতে পারি না, কলা গাছের উপর দিয়ে পাক খেয়ে পড়ে যাচ্ছিলাম। আমরা চকের ভিতরে আসছি, আমার ছেলে তো ডাইনে বায়ে কোনো দিকেই তাকায় না, ও শুধু বরাবর হাঁটতে আসছে। ও চকের মধ্যে ওরে নিয়ে আসলে এরকমই করে সব সময়। তো চকে আসছি শাক তুলতে, ও ধনিয়া পাতার এই শাক মনে করে একদম গাছের গোড়া সহ উগলে উঠে ফেলছে। তো পরে তো আর আমরা শাক তুলিনি, চলে গেছিলাম। যে জমির থেকে ও এই ধনিয়া পাতাগুলো তুলছিল ওই জমিটা মূলত আমাদের ছিল না, এই জন্যই হচ্ছে তাড়াতাড়ি করে সরে গেছে, তা না হলে তো উনি দেখলে বকা দিবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তো বিকেলবেলা আমার ভাগ্নিকে নিয়ে আর কি চকে আসলাম, তো ওইখানে অনেকটা সময় কিছু ছবি টবি তুললো ও, তারপরে হচ্ছে এখন আমরা বাড়ি যাওয়ার পালা। চকের ভিতরে যখন সর্ষে ফুলের কাছে ছবি তুলতেছিলাম তখনই এই গ্যান্ডারি গাছগুলো আর কি দেখছিলাম। তো আমার ভাগ্নিরা বলতেছি চলো আমরা ওই গ্যান্ডারি ক্ষেতের ওইখানে যাই, ওইখান থেকে হচ্ছে গ্যান্ডারি নিয়ে আমরা বাড়ি যাবো। গ্যান্ডারি ক্ষেতের কাছে যখনই আসছি তো ওই গ্যান্ডারি ক্ষেতের যে মালিক উনিই ছিল, তো ওনার থেকে হচ্ছে গ্যান্ডারি চাওয়ার পর উনি আমাদের 2টা গ্যান্ডারি দিছে। একটা গ্যান্ডারি উনি ভালোই দিছে, একদম মোটা ঠোঁটা দেখে একদম পরিষ্কার ঠুষ্কার করে কেটে দিছে, আর একটা গ্যান্ডারি একদম ছোট বাচ্চা জালি গ্যান্ডারি চিকন ওইটাই দিয়ে দিছিল। মূলত আমরা ওইখানে কিনতে গেছিলাম, কিন্তু উনি টাকা নেয়নি, এমনি থেকে দিছে, আর এমনি দিলে কতই বা ভালো দিবে, যেটা দিছে ওইটাই আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে আমরা বাড়িতে আসার সময় দেখলাম আকাশ দিয়ে অনেকগুলো ঝাঁকে ঝাঁকে পাখি যাচ্ছিল, খুবই ভালো লাগছিল। এরপর আমরা বাড়ির কাছাকাছি চলে আসছি, আর এই ছোট্ট গ্যান্ডারিটা দেখেন আমি কাঁধে করে নিয়ে যাচ্ছি, মানে হাত দিয়ে নিলে হাতটা ব্যথা হয়ে যায়, আর এভাবে কাঁধে নিলে মনে হচ্ছে একটা বাঁশের কঞ্চি নিয়ে যাচ্ছি। একদম চিকন একটা গ্যান্ডারি, তবে খুব মিষ্টি ছিল, যেহেতু এগুলো মিঠাই বানানোর জন্য লাগানো হয়েছে। বাড়ির সামনে প্রায় চলে আসছি, এই রাস্তাটার ওই পারেই হচ্ছে আমাদের বাড়ি। তো আমার ছেলে তো খুব খুশি, ওরে নিয়ে হাঁটতে বেরোইলে আর কোনো কথাই নেই। নানু বাড়ি আসলে ওরে কোনো কিছুই চিনাই দেওয়া লাগে না, ও একা একাই সবকিছু চিনতে পারে, মূলত একা একাই এই পুরো এরিয়াটাও ঘোরাফেরা করে। তো ফুপুদের বাড়িতে একটু দেখলাম ওরা কি করে। ফুপু তো আসছে কয়েকদিন হয়েছে, সাথে মেজো ফুপু আছে, মেজো ফুপু একটু অসুস্থ, এই জন্য হচ্ছে ছোট ফুপুর কাছে মেজো ফুপুরে নিয়ে আসছে। যেহেতু আমার মেজো ফুপুরে দেখার মতো কেউ নাই, 2টা মেয়ে বিয়ে হয়ে গেছে, আর ছেলে তো এখনো বিয়ে করেনি, ও বিদেশে থাকে। একা একা ফুপু বাড়িতে থেকে অসুস্থ বেশি হয়ে যাচ্ছে, এই জন্যই হচ্ছে ছোট ফুপু বরিশাল থেকে এসে মেজো ফুপুকে নিয়ে আসছে, বলতেছে কিছুদিন আমি বাড়িতে থেকে ওর সেবা যত্ন করে একটু সুস্থ করে তুলি। মায়ের পরে যদি আপনার কষ্টটা কেউ বুঝে থাকে, তাহলে আপনার যদি কোনো বোন থাকে তাহলে সেই বুঝবে, তাছাড়া আপনার কষ্ট কেউ বুঝবে না, নিজের কষ্ট নিজেরই ভোগ করতে হবে। এটা বাসায় আনার পর আমরা সবাই মিলে খেয়ে নিলাম, এটা হচ্ছে সন্ধ্যার পরে। আমার ভাগ্নি বলতেছে তুমি আমাদের ফুচকা খাইতে নিয়ে চলো, আমি মূলত নিয়ে আসছিলাম, বলছি সকালে এসো বিকেল বেলা চলে যাও, ও ওইভাবে আসছে, কিন্তু ওরে বিকেলে আর আমি যেতে দেইনি। অনেক বুঝিয়ে সুজিয়ে হচ্ছে আমার ভাগ্নিকে আমি রেখে দিছি, তারপরে হচ্ছে ও ফাইনালি রাজি হয়েছে, যখনই ওরে আমি বলছি তোমার ফুচকা খাইতে নিয়ে যাবো। আমার নিজের জন্য তো আমি কখনোই এত রাত্রে বাহিরে যাব না নাস্তা খাওয়ার জন্য, মূলত গ্রামের বাড়ি তো প্রশ্নই ওঠে না, ঢাকার শহর হলে তাও যেতাম, কিন্তু ভাগ্নিকে যেহেতু কথা দিছি নিয়ে তো যেতেই হবে। আমার ভাই বারবার বলতেছিল তোদের যেতে হবে না, আমি নিয়ে এসি, কিন্তু না, আমার ভাগ্নি হচ্ছে দোকানে যেয়েই খাবে। এরপর হচ্ছে আমরা আমাদের এইখানে একটা বাসতলা, মানে ওই এরিয়ার ভিতরেই হচ্ছে ফুচকা বিক্রি করে, প্রথমে যে দোকানে গেছিলাম ওইখানে হচ্ছে পাওয়া যায়নি, আমরা অন্য একটা জায়গায় চলে আসছি, এইখানে মূলত আমরা পাইছি। এইখান থেকে হচ্ছে আমরা 2জনে মিলে 2 প্লেট ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খাবে না, ওরা হচ্ছে অন্য ভাজা খাবে, এই জন্য আমি আর আমার ভাগ্নি 2জনে 2 প্লেট ফুচকা নিয়ে নিলাম। বিশ্বাস করেন ফুচকাগুলো খেতে এত মজা ছিল, আমি কখনো কল্পনাই করিনি গ্রামের বাড়ির ফুচকা এত মজা হবে। অনেকগুলো করে ফুচকা ছিল, এক এক ফুচকার প্লেট ছিল 50 টাকা করে, এই জন্যই মূলত এতগুলো করে দিয়েছে, আর প্রত্যেকটা ফুচকায় অনেক মজা ছিল। আমি কখনোই এত ফুচকা খাইনি, এই ফার্স্ট টাইম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়িতে চলেও আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।